আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমার বাসর রাত, তবে আর 4-5টা বাসর রাতের মতো নয়। কারণ বাসর ঘরে 7 দিনের যমজ মেয়ে দুটোর মুখে আমার 2 হাত দিয়ে দুটো ফিটার ধরে আছি। বাসর ঘর শুধু নামে, কারণ কোনো ফুল দিয়ে সাজানো নেই। ইনফ্যাক্ট আমার সাজ নেই বললেই চলে। জামদামি লাল শাড়ি আর চুড়ি, এটাই অনেক সাজ এই বাসর ঘরের জন্য। কি অদ্ভুত নিয়তি, কার সাথে আজকে থাকার কথা আর কার সাথে আছি তাও জানি না। এখনো পর্যন্ত আমার স্বামীর মুখও দেখিনি। হঠাৎ খট করে দরজার শব্দ হলো। বুঝতে পারলাম তিনি এসেছেন। জানি না এখন কি হবে। মনের ভিতর ভয় মিশ্রিত একটা সংকোচ কাজ করছে। মনের ভিতর শুধু একটাই কথা বেজে যাচ্ছে, কি হবে কি হবে। তবে আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ঘরে ঢুকেই হঠাৎ তিনি যা বললেন তার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করতে পারছি না মানুষ কিভাবে এতটা অমানসিকভাবে ব্যবহার করতে পারে, তাও এমন একটা রাতে। এরপর যা হলো। আমার নাম তানজিলা ইসলাম ইভা। ফ্যামিলিতে মা বাবা আর আমি আমার মা বাবার একমাত্র আদরের মেয়ে। এবার এসএসসি পরীক্ষা কমপ্লিট করে কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনায় বেশি ভালো না হলেও মোটামুটি, তবে দেখতে খুবই সুন্দরী। আমি বলছি না, সবাই বলে। যাই হোক, আমার বাবা একজন বিজনেসম্যান। নাম মোহাম্মদ উসমান হাসান। নম্র, ভদ্র, একজন বিশাল মনের মানুষ। যখন আমি যা চেয়েছি তাই দিয়েছে আমার বাবা। কখনো কোনো কিছুতে আপত্তি করেনি। তেমনি মাও আমাকে খুব ভালোবাসেন, সবকিছুতে আমাকে সাপোর্ট করেন। বলতে গেলে আমাদের হ্যাপি ফ্যামিলি। এভাবে বেশ ভালোই দিন যাচ্ছিল। কিন্তু ভালো দিন বেশি দিন থাকে না। কোনো কোনো কারণে মানুষের জীবনে ঝড় নেমে আসে। তাই হলো আমার জীবনে। এমন ঝড় নেমেছে যেন আমি চারিদিকে অন্ধকারে দেখছি। কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না আঁকড়ে ধরে বাঁচার জন্য। তাই মনটাকে ফ্রেশ করার জন্য কয়েকদিনের জন্য খালার বাড়িতে বেড়াতে চলে গেলাম। সেখানে খালা, খালু আর খালাতো বোন মীরা আছে। আমার খালাতো বোন আমার 1 বছরের ছোট। কিন্তু সেখানে গিয়ে বাঁধলো আরেক বিপত্তি। আমার খালাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু আমার খালাতো বোন বিয়ের কথা শুনেই যাকে সে ভালোবাসে তার হাত ধরে পালিয়ে গেল। আমি জানতাম সে একটা ছেলেকে ভালোবাসে, তবে কোনোদিন দেখিনি। কিন্তু এভাবে পালিয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। তবে যেদিন পালিয়ে গিয়েছিল সেদিন আমি আড়ালে থেকে ছেলেটাকে দেখেছি। তাকে দেখার সাথে সাথে আমার মাথায় যেন বজ্রপাত হলো। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। এত বড় বেইমানি, এত বড় ধোঁকা আমার সাথে। আসল কথা হলো, যার সাথে সে পালিয়ে গেছে তাকে আমি খুব ভালো করেই চিনি। কিন্তু কে আমার সাথে বেইমানি করলো? আমার খালাতো বোন নাকি সে? ব্যাপারটা আমার খুব খারাপ লাগলো। এখানে এসেছি একটু মানসিক শান্তি পাওয়ার জন্য, কিন্তু যা দেখলাম তা দেখে মন মানসিকতা আরো খারাপ হয়ে গেল। তখন আমি খুব মানসিকভাবে ভুগছি। মন মানসিকতা কিছুই ঠিক নেই। এমন পরিস্থিতিতে আমি আর বাসায়ও যেতে পারছি না, কারণ খালাতো বোন চলে যাওয়াতে খালা খালু একা হয়ে গেছে। তাদেরও মন মানসিকতা খুবই খারাপ। তাদের একমাত্র মেয়ে যে তাদের মান সম্মান এভাবে ডুবাবে, এটা তারা কখনোই ভাবতে পারেনি। এমন অবস্থায় তাদের পাশে কেউ থাকা খুবই প্রয়োজন। তাই আমি খালার বাসায় থেকে গেলাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন একজন ভদ্র মহিলা খালার বাসায় আসলেন। চেহারায় ক্লান্তি আর চিন্তার ছাপ ফুটে উঠেছে। এমন মনে হচ্ছে তিনি খুব দুশ্চিন্তায় ভুগছেন। খালার থেকে জানতে পারলাম তিনি খালার দুঃসম্পর্কের ননদ লাগে। আমি ভেতরে চলে গেলাম ওনার জন্য চা নাস্তা নিয়ে আসতে। এদিকে ওনারা দুজন গল্প করতে লাগলো। আমি নাস্তা নিয়ে এসে ওনাদের হাতে হাতে দিতে লাগলাম। কিন্তু আমি কান খাড়া করে মহিলাটির কথা শুনতে লাগলাম। মহিলাটি তার দুশ্চিন্তার কথা আমার খালাকে বলল। ওনার কথা শুনে আমার খালার মন খারাপ হয়ে গেল। খালা বলে, কিন্তু এখন হঠাৎ এমন মেয়ে কোথায় পাওয়া যাবে? কোনো মেয়ে রাজি হবে না। ওনাদের কথা শুনে কেন জানি না আমার কি হয়ে গেল। হঠাৎ আমি বললাম, খালা আমি রাজি আছি। আমার কথা শুনে সবাই কেমন যেন হকচকিয়ে গেল। আমার খালা খুবই আপত্তি করলো। শেষমেশ আমাকে টলাতে না পেরে মা বাবাকে ফোন দিল। মা বাবা তড়িঘড়ি করে ছুটে এলো খালার বাড়িতে। সব কথা শুনে তারা তো রেগে মেগে আগুন। কিন্তু আমার জেদের কাছে তারা অবশেষে হার মানলো। আমার এই একটা সিদ্ধান্তে মা বাবার মন ভেঙে দিল। তারা খুব কষ্ট পেল। তারা এটা বুঝতে পারছে না আমি এমন একটা বিয়ে কেন করছি। আমি তো এর থেকেও ভালো কিছু ডিজার্ভ করি। এমন একটা ছেলেকে বিয়ে করছি যে কিনা আমার যোগ্যই না। এমনকি আমি ছেলেকে দেখতেও চাইনি। জেদ জিনিসটা খুবই খারাপ। একবার মাথায় জেদ উঠে গেলে মানুষ তখন কি করে সেটা সে নিজেও জানে না। আমার ক্ষেত্রেও তাই হলো। সবার অমতে গিয়ে আমি এই বিয়েটা করছি। কোনো ধুমধাম আত্মীয় স্বজন ছাড়াই এই বিয়েটা হচ্ছে। রাতে ছেলে আসলো, তারপর কাজে ডেকে বিয়ে পড়ানো হলো। এমন বিয়ে কোনো মা বাবাই তার ছেলে মেয়েদের করাতে চায় না, কিন্তু আমার মা বাবা করতে বাধ্য হলো শুধু আমার মুখের দিকে তাকিয়ে। আসলে বিয়েটা একদিনের মধ্যে হয়ে গিয়েছিল, তাই কিছু করার সম্ভবও হয়নি। একসময় মা বাবা থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি চলে এলাম। আজ আমার বাসর রাত, তবে আর 4-5টা বাসর রাতের মতো নয়। কারণ বাসর ঘরে 7 দিনের যমজ মেয়ে দুটোর মুখে আমার 2 হাত দিয়ে দুটো ফিটার ধরে আছি। বাসর ঘর শুধু নামে, কারণ কোনো ফুল দিয়ে সাজানো নেই। ইনফ্যাক্ট আমার সাজ নেই বললেই চলে। জামদামি লাল শাড়ি আর চুড়ি, এটাই অনেক সাজ এই বাসর ঘরের জন্য।
কি অদ্ভুত নিয়তি, কার সাথে আজকে থাকার কথা আর কার সাথে আছি তাও জানি না। এখনো পর্যন্ত আমার স্বামীর মুখও দেখিনি, তবে একজন আমার লাইফ থেকে চলে গিয়ে ভালোই করেছে। তাই আমি আজ দুটো কিউট বেবি পেয়েছি। আমার মা এখনো পর্যন্ত আমাকে ভাত খাইয়ে দেয়, আর আমি কিনা দুটো বাচ্চা সামলাবো। ভাবতেই হাসি পাচ্ছে, আবার মন খারাপও হচ্ছে, কারণ জেদ করে মস্ত বড় লড়াইয়ে নেমেছি। জানি না কতটা সফল হতে পারবো। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার স্বামীর নাম মোহাম্মদ আফরান ইসলাম ফাহিম। তিনি একজন বিজনেসম্যান। ওনারা দুই ভাই, উনি সবার বড়। ছোট ভাই লন্ডনে থেকে পড়াশোনা করছে। শ্বশুর অনেক আগেই মারা গেছে, কিন্তু মা এখনো বেঁচে আছে। আমার স্বামী আগে একটা বিয়ে করেছিল, তার প্রথম স্ত্রী মারা গেছে এই 7 দিনের যমজ বাচ্চা দুটো রেখে। কিভাবে কি হয়েছে আমি সেসব কিছুই জানি না, জানারও কোনো ইচ্ছে ছিল না। সত্যি বলতে আমি এই বাচ্চা দুটোর কথা শুনেই এই বিয়েতে রাজি হয়েছি। তবে তার পিছনে আরো একটা কারণ ছিল, সেটা না হয় ক্রমশ প্রকাশ্য। বাচ্চা দুটোর মুখে ফিটার ধরে নানান কথা ভাবতে লাগলাম। হঠাৎ কেউ পেছন থেকে মেহেলি কণ্ঠে বলে, ইভা, তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে, এখন আমি বাচ্চাদের নিয়ে যাই। আমার শাশুড়ি মায়ের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে চোখের পানি মুছে বললাম, না আন্টি, ওরা আমার কাছে থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। শাশুড়ি মা বলে, কালকে না হয় তোমার কাছে থাকবে, আর তুমি আমাকে আন্টি বলবে না, মা বলবে। আমি বললাম, আচ্ছা, কিন্তু ওরা আমার কাছে থাকবে। মা বলে, খুব জেদি মেয়ে তো তুমি, আমার ছেলেটাকেও তোমার জিদ দিয়ে নিজের করে নিও। আমি বললাম, মা বলে, তোমার খাবারটা রেখে যাচ্ছি, খেয়ে নিও। আমি বললাম, আপনি কি খেয়েছেন? মা বলে, না, এখন খাবো। আর হ্যাঁ, যত রাত হোক, ওদের সামলাতে তোমার কষ্ট হলে আমাকে ডাকতে ভুলবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। শাশুড়ি এই কথা বলে চলে গেল। যাওয়ার সময় অবশ্যই দরজা লাগিয়ে দিয়ে গিয়েছিল। শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি বাচ্চাদের ঠিকমতো শুইয়ে দেই। হঠাৎ দরজায় খুট করে একটা শব্দ হলো। বুঝতে পারলাম তিনি এসেছেন। মনের ভিতর ভয় মিশ্রিত একটা সংকোচ কাজ করছে। কেমন যেন একটা অনুভূতি ছেয়ে যাচ্ছে পুরো শরীর জুড়ে। বাসর রাতে সম্পূর্ণ একটা অচেনা মানুষের সাথে থাকতে হবে ভেবেই যেন আত্মারাম কেঁপে উঠছে। মনের ভিতর শুধু একটা কথাই বেজে যাচ্ছে, কি হবে কি হবে। মনে মনে ভেবে নিলাম, ভয় পেলে চলবে না, প্রতিটা কথার যথাযথ উত্তর দিতে হবে, তাহলে আমি টিকতে পারবো। তাই মনে মনে সাহস জোগাতে লাগলাম। ফাহিম দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে ধুম করে দরজা লাগিয়ে দেয়। আমি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বললাম, বাচ্চারা ঘুমোচ্ছে, তাই আস্তে শব্দ করবেন। ফাহিম রাগের সাথে বলে, তোমার থেকে এখন আমার জ্ঞান নিতে হবে, কি করব না করব। আমি বললাম, ভুল কাজ করলে অবশ্যই সঠিক পথ দেখাবো। ফাহিম বলে, এই শোনো, আমার থেকে স্বামীর অধিকার আশা করো না। ভেবো না তোমার সুন্দর মুখ দেখে আমার। ওর মুখ থেকে কথা ছিনিয়ে আমি বললাম, আমার ভালোবাসার মানুষের জায়গা তোমাকে দিতে পারবো না, কোনোদিন ভালোবাসা পাবার আশা করো না, ব্যাস, আর সিনেমার ডায়লগ দিতে হবে না। ফাহিম বলে, তুমি তো বড্ড বাচাল। আমি বললাম, আপনি যা বলতে চেয়েছেন তা আমি বলে দিলাম, যাতে আপনার কষ্ট কম হয়। ফাহিম বলে, ধ্যাত, সামনে থেকে সরো, আমি ঘুমাবো। আমি বললাম, বিছানায় আপনার জায়গা হবে না, নিচে ঘুমান। ফাহিম বলে, আজকে আমার বাসায় তোমার প্রথম দিন বলে কিছু বললাম না, তা না হলে তোমাকে বুঝিয়ে দিতাম আমার সাথে মুখে মুখে তকরা করার ফল কি হয়। বুঝতে পারলাম আমি কথা বললে কথা বাড়বে, তাই চুপ করে রইলাম। আমার স্বামী নিজেই নিচে বিছানা করে শুয়ে পড়ে। আমি খাটের এক কোণে বসে আছি। চোখ গেল শাশুড়িমা খাবার রেখে গিয়েছে সেদিকে। এদিকে আমার খুব খিদে লেগেছে, কিন্তু উনি বোধ হয় খায়নি, এটা ভেবে খুব খারাপ লাগলো। যতই উনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করুক, কিন্তু আমি ওনার স্ত্রী, ওনাকে না খাইয়ে নিজে কিভাবে খাই। তাই খাবারের প্লেট নিয়ে ওনার সামনে বসে আঙ্গুল দিয়ে হাতে খোঁচা মেরে বললাম, এই যে শুনেন, একটু উঠে বসুন। আমার কাণ্ড দেখে ফাহিম আরো রেগে যায়। ফাহিম বলে, মহা জ্বালা তো। আমি বললাম, কিছু খেয়েছেন? ফাহিম বলে, না, খাবো না। আমি বললাম, খাবো না বললেই তো হবে না, খেয়ে নিন। ফাহিম বলে, বলছি তো খাবো। আর কিছু বলার আগে আমি ওনার মুখে ভাতের লোকমা দিয়ে দিলাম। আমি বললাম, আর একটাও কথা বলবেন না, চুপচাপ খেয়ে নিন। ফাহিম আর একটা কথাও বলল না, বাধ্য ছেলের মতো খেয়ে নিল। পেটে খিদে, তাই রাগটা কাজে লাগাতে পারিনি। আমিও একটু খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। উনি একটু রাগী প্রকৃতির মানুষ, কিন্তু বেশ ভালো, সেটা বুঝেছি। বউকে অনেক ভালোবাসতো, নয়তো নতুন সদ্য বিয়ে করা বউয়ের দিকে ঠিক মতো তাকালোও না। প্রথম ভালোবাসা ভোলা যায় না ঠিক, কিন্তু নতুন করে জীবন সাজিয়ে নেওয়া যায়। আর যারা বেইমানি করে তাদের কথা তো আলাদা। কেউ একজন একদিন বলেছিল আমি তার প্রথম ও শেষ ভালোবাসা, কিন্তু আজ তার বুকে অন্য কেউ। আমার কাছে সে এখন দীর্ঘশ্বাস, আর বাচ্চারা আমার নতুন জগৎ। নানান কথা ভাবতে ভাবতে ঘুমে চোখটা লেগে এসেছিল। হঠাৎ বাচ্চার কান্নার শব্দ পেয়ে তাড়াতাড়ি উঠে বসলাম। টাওয়ালের মধ্যে ফিটার মোড়ানো ছিল, সেটা বের করে বাচ্চাদের মুখে ধরি, আর এক নিমেষেই কান্না বন্ধ হয়ে গেল। ওদের খাইয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি উনি এখনো ঘুমোচ্ছেন। আমি এবার ওনাকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। আস্তে করে ধাক্কা দেওয়ার সাথে সাথে উনি আমাকে জড়িয়ে ধরে বলে, সকালবেলা তোমার মিষ্টি ছোঁয়া না পেলে আমার ঘুম ভাঙে না। আমি বললাম, ছাড়ুন আমাকে, আপনি ভুল করছেন।
ফাহিম বলে, না, তুমি আমার সাথে শুয়ে থাকবে। এই বলে আমাকে জোর করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই টুপটুপ করে আমার মুখে কিস করতে থাকে। চুলের খোপা শক্ত করে চেপে ধরে আমার ঠোঁটে আলতো করে কিস করে। এবার আমি থাকতে না পেরে পাশে একটা পানির গ্লাস রাখা ছিল, গ্লাসের মধ্যে আঙ্গুল ডুবিয়ে উনার মুখে পানি ছিটিয়ে দিলাম। উনি লাফিয়ে উঠে বসে, তারপর আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। ভেবেছিলাম বকাবকি করবে আমাকে, কিন্তু না, চুপচাপ চলে গেল। বুঝতে পারলাম পুরনো অভ্যাস ছিল, তা এখনো মনে গেঁথে রয়েছে। আমিও কিছু বললাম না, কিই বা বলবো। এটা যে স্বেচ্ছায় হয়নি এটা আমি খুব ভালো করেই জানি। আমি নিচের বিছানা গুছিয়ে উপরে রেখে ঘর থেকে বের হব, এমন সময় আমার শাশুড়ি মা নিচে থেকে ডেকে বলে, ইভা, ড্রয়িং রুমে এসে দেখো, তোমার বোন এসেছে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে একটু অবাক হলাম। আমার বোন মানে? আমার তো একটাই বোন, সে হলো আমার খালাতো বোন। সে তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তাহলে হঠাৎ আজ এই বাড়িতে? শাশুড়ি মায়ের ডাক শুনে আমি বাচ্চাদের কোলে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম এ তো আমার প্রাক্তনের বউ। হ্যাঁ, এটাই সত্যি, আমার খালাতো বোন আমার প্রাক্তনের সাথে পালিয়ে গেছে। আমি কিছু না জানার ভাব করে ওর সামনে দাঁড়ালাম। আমাকে দেখে মীরা বলে, আপু, তুই শেষ পর্যন্ত 2 সন্তানের বাবা, তাকে বিয়ে করলি? দেশে কি ছেলের অভাব ছিল নাকি? আমি বললাম, আমি কারো সংসার ভেঙে বিয়ে করিনি। আর 2 সন্তান আছে, তাতে কি হয়েছে? কত লোক আছে সন্তানের জন্য হাহাকার করে, সেক্ষেত্রে আমার ভাগ্য অনেক ভালো। মীরা বলে, সৎ মা কখনো আপন হয় না। আমি বললাম, আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না, আমার সম্পর্ক ভেঙে গেছে, তখন আমি কিছু করতে পারিনি। তবে এখন আমার সংসারে এসে কেউ কুটকাচালি করলে সেটা আমি সহ করব না। মীরা বলে, আপু, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি বললাম, তুই আমার শ্বশুর বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করবি, আমার সন্তানদের অপমান করবি, তা হবে না। মীরা বলে, তুই অনেক পাল্টে গেছিস, ভেবেছিলাম তোর বাড়িতে 2 দিন থাকবো, কিন্তু তার হবে না। আমি বললাম, আমার বাড়িতে কেন থাকবি, তোর শ্বশুর বাড়িতে চলে যা। মীরা বলে, তারা আমাদের এখনো মেনে নেয়নি, 15 দিন ধরে কয়েক জায়গায় ঘুরেছি, এখন তুই আমাদের শেষ ভরসা, তুই আমাদের তোর বাড়িতে কয়েকটা দিন থাকতে দে প্লিজ। আর একটা উপকার কর, আমার মা বাবাকে বুঝিয়ে বলবি আমাদের মেনে নিতে, প্লিজ আপু, এতটুকু করে দে। আমি বললাম, তোরা বিয়ে করার সময় কি আমাকে জানিয়ে বিয়ে করেছিলি যে এখন আমাকে এসবের মধ্যে টানছিস? মীরা বলে, আপু, তুই আমাদের একমাত্র ভরসা, তোর কথা সবাই শোনে, তাই তুই আমার মা বাবার সাথে কথা বললেই তারা মেনে নেবে, প্লিজ আপু, আমাকে ফিরিয়ে দিস না। আমি কিছু বলার আগে আমার শাশুড়ি মা বাচ্চাদের জন্য ফিটার নিয়ে এসে বলে, বৌমা, ওদেরকে আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি, তুমি বরং গিয়ে টেবিলে নাস্তা রেডি করো, কাজের মেয়ে কয়েকদিন পরে আসবে, তাই বলছি এ কয়দিন হাতে হাতে একটু কাজ করে দিলে ভালো হতো। আমি বললাম, আচ্ছা মা, আমার কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা ছিল, কি করে যে বলবো বুঝতে পারছি না। শাশুড়ি মা বলে, জানি মা, মীরা কয়েকদিনের জন্য থাকতে এসেছে। কি, তাই তো? আমি বললাম, মা বলে, সমস্যা নেই, ওরা কয়েকদিন থাকুক। শাশুড়ি মায়ের কথা শুনে মীরা বলে, আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা বলে, এখানে ধন্যবাদের কি আছে, কিন্তু তোমার স্বামী কোথায়? মীরা বলে, আপনারা থাকতে দেবেন কি না তা তো জানি না, তাই ও বাহিরে দাঁড়িয়ে আছে। মা বলে, যাও গিয়ে ডেকে নিয়ে আসো। আমি মীরার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার প্রাক্তনের বউ মীরা, যে কিনা আমার আপন খালাতো বোন। আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল নীল, যে কিনা আজ অন্যের হয়ে গেছে। নীলের সাথে ব্রেকআপ হওয়ার পর ওর সব স্মৃতি মুছে দেই যদিও, কিন্তু মন থেকে স্মৃতি মুছে দেওয়া সম্ভব না। আর কোনোদিন যেন ওর মুখ দেখতে না হয়, তাই তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু আজ ওকে আবার দেখতে হবে, তাও ওর বউয়ের সাথে। জানি না নিজের কষ্ট কতক্ষণ চেপে রাখতে পারবো। এসব ভাবতে ভাবতে টেবিলে খাবার সাজানো হয়ে গেছে। টেবিলে খাবার সাজিয়ে মাকে ডাকতে যাব, তখনই ফাইম এসে আমাকে বলে, বাসায় ফিরতে রাত হবে, মাকে বলে দিও। আমি বললাম, আগে খেয়ে নিন, তারপর যেখানে খুশি সেখানে যান। ফাহিম বলে, বাইরে খেয়ে নেব। আমি বললাম, চুপচাপ খেতে বসুন, নয়তো রাতের মতো জোর করে খাইয়ে দেব। ফাহিম বলে, এই মেয়ে, আমার উপর একদম স্বামীর অধিকার খাটাতে আসবে না। আমি বললাম, আমার নাম আছে ইভা, এই মেয়ে বলবেন না। আর হ্যাঁ, অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। এখন চুপচাপ বসুন, খেয়ে নিন। ফাহিম বলে, তোমার সাথে কথা বলা মানে? ধুর, খেতে দাও। ফাহিম নাস্তা খাওয়ার জন্য বসে পড়ে, আমি তাকে নাস্তা বেরিয়ে দিলাম। তারপর সে চুপচাপ খেতে লাগলো। মা বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে এসে আমাকে বলল, মেয়েরা এখনো আসেনি কেন, আবার চলে গেল নাকি? আমি বললাম, মা, আমি দেখে আসি, আপনি বসুন। এই বলে আমি বাসার মেন দরজার কাছে যেতেই চেনা চোখে চোখ আটকে গেল। 1 মাস পর নীলকে দেখছি। ওকে দেখে আমার বুকের ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। মীরাকে কিছু বুঝতে দিলে চলবে না, তাই নীলের দিক থেকে চোখ সরিয়ে মীরাকে উদ্দেশ্য করে বললাম, কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন, তোরা ভিতরে আয়। এদিকে নীল আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভাবতে পারেনি আমার মুখোমুখি হবে। আসলে সে জানতোই না আমি এখানে থাকবো, এমনকি আমার এখানে বিয়ে হয়েছে। নীল অবাক হয়ে তাকিয়ে আমাকে বলে, এই ইভা, তুমি সত্যি বিয়ে করেছো? আমি তো ভাবতেই পারছি না। নীল হঠাৎ করে ওর সামনে এমন কিছু বলে ফেলবে সত্যি আমি বুঝতে পারিনি।
আসলে মীরা আমার আর নীলের সম্পর্কের কথা কিছুই জানে না, আর আমিও চাই না ও জানুক। আমি কি বলবো তা বুঝে ওঠার আগেই মীরা বলে, তোরা দুজন দুজনকে আগে থেকে চিনতিস? এবার আমি ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য বললাম, আরে তেমন কিছু না, কলেজে কয়েকবার দেখা হয়েছে, ব্যাস সেই থেকে পরিচয়। মীরা বলে, নীল তুমি তো আগে কখনো বলনি ইভা আপুর সাথে তোমার পরিচয় আছে? নীল চুপ করে দাঁড়িয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। তাই আমি উত্তর দিলাম, আরে ও হয়তো ভুলে গেছে তাই বলেনি। এখন আর কথা না বাড়িয়ে ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। ততক্ষণে ফাহিম খেয়ে দিয়ে বাহিরে চলে গেল। নীল আর মীরাকে আমার শাশুড়িমা খেতে দিল। আসলে আমি ইচ্ছে করে নীলের সামনে যেতে চাইছি না, কারণ ওকে যত দেখব তত কষ্ট বাড়বে। তবে ওদের এখানে থাকা চলবে না। নীলের সাথে কথা বলে মীরাকে নিয়ে চলে যেতে বলবো। মনে মনে এসব ভাবছি, আর বাচ্চাদের সামালতে আমার সময় যাচ্ছে। রুম থেকে আর বেরোতে হয়নি, সব কাজ শাশুড়িমা করছে। সত্যি বলতে উনি খুব ভালো, সেটা বিয়ের আগে থেকেই জেনেছি। কারণ আমার খালার ননদ হলো আমার শাশুড়িমা। খালা আমাকে বলেছে উনি খুব ভালো, ওই বাড়িতে বউ হয়ে গেলে তোর কোনো কষ্ট হবে না। দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো। এদিকে মাথাটা খুব ঝিমঝিম করছে, তাই চা খাওয়ার জন্য রুম থেকে বের হব। তখনই শাশুড়িমা চা দিয়ে গেল আর বাচ্চাদের তার কাছে নিয়ে গেল। এই সুযোগে একটু ঘুমানো যাক, এই ভেবে বিছানায় শুয়েছি মাত্র, ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ পেয়ে উঠে বসি। দরজার সামনে নীল দাঁড়িয়ে বলে, আসতে পারি? আমি তো দেখে অবাক, ও এখানে কেন? আমি একটু গম্ভীরভাবে বললাম, নীল তুমি এখন আমার ভালোবাসার মানুষ না, আমার বোনের স্বামী, আর আমিও অন্যজনের স্ত্রী, তাই তোমার এখানে আসা ঠিক হয়নি। আমি পুরনো সব ভুলে আমার সংসারটাকে নতুন করে সাজাতে চাই। নীল বলে, তুমি বিশ্বাস করো আমি তোমার শ্বশুর বাড়িতে আসতে চাইনি, মীরা জোর করে এনেছে। আর সত্যি বলতে আমি জানতামও না এটা তোমার শ্বশুর বাড়ি। আমি বললাম, মীরা আমাদের সম্পর্কের কথা কিছুই জানে না, কোনোদিন যেন জানতেও না পারে, সেদিকটা তোমার লক্ষ্য রেখে চলতে হবে। নীল বলে, আমি জানি তোমার সাথে আমি অন্যায় করেছি, আর মীরাকে কিছু না বললে সেটাও অন্যায় হবে। আমি বললাম, আগেও মীরাকে কিছু বলতে পারোনি, আর এখন বললে কি হবে? তার থেকে ভালো নতুন জীবন সুখময় করো। নীল বলে, ইভা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে যে মরেও শান্তি পাবো না। আমি মুচকি এসে বললাম, এখানে অন্যায়ের কিছুই নেই, ক্ষমা করার মতো কোনো কাজ করনি তুমি, কারণ আমার ভাগ্যে তুমি ছিলে না, তাই আমি তোমাকে পাইনি। নীল বলে, জানি না কিভাবে যেন সেদিন রাতে মীরার সাথে কথা বলে মনে হলো আমি ওকে সত্যি ভালোবাসি, আর তোমার প্রতি শুধু ভালো লাগা। আমি বললাম, নীল প্লিজ, আমি কিছু শুনতে চাই না, আর কিছু বলো না প্লিজ, এখন তুমি আসতে পারো। নীল বলে, ইভা আমার কিছু কথা আছে, সেগুলো বলতে চাই। আমি বললাম, না না না, তোমার কোনো কথা শুনতে চাই না, দয়া করে আমার রুম থেকে বেরিয়ে যাও। নীল মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। নীল বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার খুব কান্না পাচ্ছিল, তাই আমি রুমের দরজা বন্ধ করে নিজের কষ্ট হালকা করব ভেবে যেই না আমি দরজার কাছে গেলাম, তখনই ফাহিম রুমে আসে। নীলের সাথে কথা বলার সময় আমার চোখের পানি ছলছল করছিল, সেটা না মুছে দরজা লাগাতে গিয়ে ফাহিমের মুখোমুখি হই। ফাহিম আবার আমাদের সম্পর্কের কথা বুঝে যায়নি তো? না, বুঝতে দিলে চলবে না, তাই আমি রুম থেকে বেরিয়ে যেতে চাইলাম। আমাকে চলে যেতে দেখে ফাহিম বলে ওঠে, আমার কষ্টের মাঝে তোমার কষ্ট দেখতে ভালো লাগবে না। আমার না হয় ক্ষমতা ছিল না প্রিয় মানুষকে ধরে রাখার, তবে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি তাকে ধরে রাখার, কিন্তু তুমি তো চাইলেই প্রিয় মানুষটাকে নিজের করতে পারতে, তাহলে করলে না কেন? ফাহিম এখন আমার স্বামী, আমার অতীত তার জানা উচিত। মানুষটাকে মিথ্যে বলতে পারবো না, তাই জবাব দিলাম, ভাগ্যে ছিল না তাই ধরে রাখতে পারিনি। ফাহিম বলে, কেন, তাকে কি ভালোবাসতে না যে ধরে রাখার কোনো ক্ষমতা নেই তোমার? আমি বললাম, একটা কথা কি জানেন, দেহের মৃত্যু আর কারোর প্রতি মনের মৃত্যু দুটোই আলাদা। ফাহিম বলে, কেন? তুমিই তো বললে অধিকার খাটাতে হয়, কেউ কাউকে অধিকার দেয় না, আদায় করে নিতে হয়। তাহলে? আমি বললাম, ধুর, যা হয়েছে ভালোই হয়েছে, নয়তো এত কিউট বেবি পেতাম নাকি। ফাহিম হঠাৎ করে বলে, সৎ মা আপন হয় না, নিশ্চয় জানো। আমি বললাম, অনেক শুনেছি, তবে আমি চেষ্টা করে দেখি আপন হতে পারি কিনা। ফাহিম বলে, করো। আমি বললাম, এখনো পর্যন্ত বেবিদের নাম রাখা হয়নি, সেদিকে আপনার কোনো খেয়াল আছে? ফাহিম বলে, ঈশা জানতো যমজ মেয়ে হবে, তখনই ও নাম ঠিক করে রেখেছিল, ওর মৃত্যুতে বাচ্চাদের নামের কথা ভুলেই গিয়েছিলাম। তুমি মনে করে ভালোই করেছো, ওদের নাম মাহিরা আর মাইশা হবে। আমি বললাম, বাহ, খুব সুন্দর নাম তো, আপুর চয়েস আছে বলতে হয়, যেমন সুন্দর স্বামী তেমন সুন্দর বেবি, আর ওদের নাম। সত্যি বলতে আমার স্বামী খুব সুন্দর, খুবই স্মার্ট, নীলের থেকেও দেখতে হ্যান্ডসাম। ফাহিম বলে, এই মেয়ে, আমি সেই কখন থেকে এসে বসে আছি, জানো না আমি বাসায় এসে চা খাই? আমি বললাম, আমি এই বাসায় নতুন এসেছি, তাহলে জানবো কিভাবে? ফাহিম বলে, এত কথা না বলে যাও গিয়ে চা নিয়ে আসো। আমি মনে মনে বললাম, যাহ বাবা, হঠাৎ করে রেগে গেল কেন বুঝলাম না, একটু ভালো করে কথা বললে কি হয়। আমি কোনো কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে ওনাকে দিয়ে রুম থেকে চলে গেলাম শাশুড়ি মায়ের রুমে। আমি বললাম, মা ভেতরে আসবো?
মা বলে, হ্যাঁ বৌমা আসো। আমি বললাম, ঈশাপু বাচ্চাদের নাম ঠিক করে রেখেছিল, মাহিরা, মাইশা, এটা বলতে এসেছি। মা বলে, খুব ভালো, মেয়েটা যে অকালে চলে যাবে বুঝতে পারিনি। আমি বললাম, আপুর ঠিক কি হয়েছিল মা? মা বলে, ডেলিভারির ডেটের আগেই হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয়, তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পর নর্মালেই বাচ্চা হয়, কিন্তু অনেক ব্লাড ক্ষরণ হয়। ডাক্তার বলে তাড়াতাড়ি এবি নেগেটিভের ব্লাড দিতে হবে। এত বড় হসপিটালে কোথাও এবি নেগেটিভের ব্লাড পাওয়া যায়নি। বাহিরে অনেক হসপিটালে খুঁজতে খুঁজতে অবশেষে পাওয়া গেল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। ব্লাড নিয়ে আসতে আসতে এসে আমাদের ছেড়ে চলে যায়। কথাগুলো বলে শাশুড়িমা কেঁদে দেয়। তাকে কি বলে সান্ত্বনা দেব সে ভাষা আমার নেই। শাশুড়িমা কেঁদে কেঁদে আমার হাত ধরে বলে, তুমি বাচ্চাদের সৎ মা না, আপন মা হয়ে থেকো, কখনো যেন ওরা মায়ের অভাব বুঝতে না পারে। আমি বললাম, মা আপনি কিছু চিন্তা করবেন না, আমিই ওদের মা, পেটে ধরিনি তাতে কি মা হওয়া যায় না? জানেন মা, আমি আপনার ছেলেকে বিয়ে করেছি শুধুমাত্র এই বাচ্চা দুটির কথা শুনে। মা বলে, তুমি খুব ভালো, দ্বিতীয়বার আমার ঘরে এত ভালো বউ আসবে ভাবতে পারিনি। আমি বললাম, মা আমি ওদের নিয়ে যাই। মা বলে, আচ্ছা। আমি বাচ্চাদের আমার রুমে এনে শুইয়ে দিয়েছি, তারপর খালামাকে কল দিয়ে বলেছি কালকে সকালে যেন আমাদের বাসায় চলে আসে। দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে গেছে, সবাই মিলে একসাথে খেতে বসলাম, কিন্তু খাবারের টেবিলে নীলকে মীরার সাথে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই না খেয়ে রুমে চলে আসি। ফাহিম এটা দেখে কিছু বলে না, চুপচাপ খাওয়া শেষ করে রুমে চলে আসে, তারপর বিছানা করে নিচে ঘুমানোর জন্য। আমি বললাম, আজকে আপনি বাচ্চাদের কাছে ঘুমান, আমি নিচে ঘুমাবো। ফাহিম বলে, তার কোনো দরকার নেই। আমি বললাম, তাহলে শুধু শুধু নিচে বিছানা করতে হবে না, খাটে 4 জন ঘুমানো যাবে, এসে ঘুমান। আমি জানি ওনার নিচে ঘুমোতে অসুবিধা হচ্ছে, তাই কথা না বাড়িয়ে খাটের এক কোণে শুয়ে পড়ে। হঠাৎ মাইশা কেঁদে ওঠে, আমি ওকে কোলে নিয়ে রুমের মধ্যে হাঁটছি, এমন সময় হঠাৎ ফাহিম আমাকে উদ্দেশ্য করে যা বলে তা শুনে আমি থমকে দাঁড়িয়ে যাই, বিস্ময়ে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থাকি। আমার বুকের ভেতর বুঝে থাকা কষ্টটা আবার মোচড় দিয়ে উঠল। বুঝে উঠতে পারছি না তার কথার কি উত্তর দেব, কেনই বা উনি কথা বলছেন। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।